আমি রোহিণী নক্ষত্রে জন্মাইনি বোধ হয়। কারণ শাহরুখ খানের মতো কপাল আমার নয়। রোহিণী কিন্তু একটা মানে শাস্ত্রীয় সঙ্গীতে একটি শ্রুতির নামও রোহিণী। ক্ষেত্রে আলাদা করে কিনা জানি না, এমনিতেই আমি বলবো যে আর্টের ইন্ডাস্ট্রিটা একটু আমাদের দেশে গোলমেলে। বাংলা গানের ইন্ডাস্ট্রির আরোই গোলমেলে অবস্থা। বিশেষ করে আমি যে রবীন্দ্রসঙ্গীতের জগতে আছি, সেখানে তো কোনো ইন্ডাস্ট্রি বলে কিছু আছে বলে আমার মনেই হয় না। মানে লগ্নি করার ফিনান্সেরও অভাব, আবার ফেরত পাওয়ার ফিনান্সেরও অভাব। হ্যাঁ হ্যাঁ, টেগোর ইন ট্রান্স বলে, সেটাতে মানে ট্রান্স মিউজিকের যে জনর আছে সেইটার মতো করে কয়েকটি গানকে অ্যারেঞ্জ করা হয়েছে। কার মিলন চাও বিরোহী, যেটা সুবিধা হয়েছিল যে অনেক শক্ত শক্ত গান রবীন্দ্রনাথের আমি অনেক ছোটবেলায় ঠাম্মার সঙ্গে সব থেকে আমার খুব আনন্দের হচ্ছে যে আমি অন্তাক্ষরী খেলতাম। তো সেই অন্তাক্ষরী খেলার সময় অনেক গান ঠাম্মা করতেন, রবীন্দ্রনাথের গান মূলত। ছোটবেলায় আমার ইচ্ছে ছিল বম্বে গিয়ে প্লেব্যাক সিঙ্গিং করার। शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो। খুব অথেন্টিক কীর্তন কিন্তু সবাই গান না। আমি যার কাছে শিখতাম, আমার খুব কম শেখার সৌভাগ্য হলো, তিনি একদম শ্রীমতী ছবি বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ শিষ্যা। এসো হে গৌর হে নিতাই হে দয়াময়। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নমস্কার, গপ্প সপ্প কিছু গল্প কিছু মনের কথায় আজ মনের কথা শোনাতে এসেছে রোহিণী রায়চৌধুরী। প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী যারা ছিলেন তারা অনেকেই আজ আমাদের সাথে নেই। রবীন্দ্রনাথ আমাদের প্রাণের মানুষ, রবীন্দ্রসঙ্গীত আমাদের বেঁচে থাকার প্রেরণা। আজকের প্রজন্মের কাছে রবীন্দ্রসঙ্গীত কি এবং আজকের প্রজন্মের শিল্পীরা কিভাবে সেই প্রবাদ প্রতিম শিল্পীদের যে লেগাসি সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা জানার জন্য আমি বলবো নতুন প্রতিভা হিসেবে আমি রোহিণীকে পরিচয় করাতে চাই আপনাদের সঙ্গে। রোহিণী আজকে আমাদের সকলের সঙ্গে বলবে তার মনের কথা, আমাদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথকে নিয়ে তার নিজের কথা বলবে। শুনে নি আমাদের সেই মনের কথা। রোহিণী, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি এসেছো আমাদের ডাকে। নমস্কার, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আর রোহিণী বললেই যে কথাটা প্রথমে মনে পড়ে রোহিণী নক্ষত্রের কথা। যারা, জানি না তুমি জ্যোতিষে বিশ্বাস করো কিনা, কিন্তু যারা জ্যোতিষে বিশ্বাস করেন তারা বলেন রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তারা নাকি ভীষণ বিখ্যাত হন, মানে তাদের প্রগতি তাদের উত্তরণ অনেক বেশি হয়। আমি একটু কোথায় যেন দেখছিলাম যে শাহরুখ খানের জন্ম কিন্তু রোহিণী নক্ষত্রে। আরে বাবা, মানে এরকম সব মানে তাদের মানে জীবনে তারা খুব প্রতিষ্ঠিত হন। এইরকম একটা রোহিণী নক্ষত্রর এইরকম একটা ইতিহাস রয়েছে বা মানুষের বিশ্বাস রয়েছে, ইতিহাস শব্দটা ঠিক না, এখানে বিশ্বাস রয়েছে। সেই নাম তোমার রোহিণী। তোমার গল্প কি? এই তুমি যে রোহিণী সেই নক্ষত্রের গল্পটা একটু আমরা শুনি। আমি রোহিণী নক্ষত্রে জন্মাইনি বোধ হয়, কারণ শাহরুখ খানের মতো কপাল আমার নয়।
আহ আর আরেকটা জিনিস যেটা হয়তো সবাই জানেন না, রোহিণী কিন্তু একটা মানে শাস্ত্রীয় সঙ্গীতে একটি শ্রুতির নামও রোহিণী। তো সেক্ষেত্রে কোনোভাবে আমার নামটাও খুব মিউজিক্যাল হয়ে গেছে এবং হবিতহ আমি গানের জগতেই এসছি। আহ আমার গল্প হচ্ছে যে আমি আমি ছোটবেলা থেকে মানে আমি জন্ম থেকেই আমি গানের পরিবেশে বড় হয়েছি। আমি বোধহয় মানে জন্মাবার আগের থেকে মায়ের পেট থেকেই গান শুনতে শুনতে বড় হয়েছি। তো যখন একটু জ্ঞান হলো, যখন নিজে মানে নিজে কি করব ভাবতে শুরু করলাম, তখন থেকেই আমার ইচ্ছে যে গান করব, গানটাই প্রফেশনালি করব, এবং আমার মনে হতো যে এটাই আমি সব থেকে ভালো পারি। আহ, তো সেটাই একটা সময় পরে করতে শুরু করেছি এবং সেটা নিয়েই ইচ্ছে আছে বাকি জীবনটা চলার। যদিও সেটা খুব সোজা নয়, রাস্তাটা খুব সহজ নয়, খুবই মাঝে মাঝে অনেক রকম কি বলবো ডিমোটিভেশনস আসে, কিন্তু চলছি এখন অব্দি। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমার একটা খুব অদ্ভুত লাগে, এটা খুব মজার লাগে যে বাংলায় যে শিল্প শব্দটা, সেই শিল্প শব্দটাকে যদি আমরা তার দুটো ইংরেজি মানে নিই, একটা আর্ট, একটা ইন্ডাস্ট্রি। তো গান তো আর্টের মধ্যে পড়ে, আবার গান একটা ইন্ডাস্ট্রিও বটে। তো এই দুটো অর্থের পরিপ্রেক্ষিতে বাংলা গানের এখন কিরকম সময় চলছে বলে তোমার মনে হয়, অ্যাজ আর্ট অ্যান্ড অ্যাজ ইন্ডাস্ট্রি? আমি বলবো দুর্দিন চলছে। তার কারণ সেটা বাংলা গানের ক্ষেত্রে আলাদা করে কিনা জানি না, এমনিতেই আমি বলবো যে আর্টের ইন্ডাস্ট্রিটা একটু আমাদের দেশে গোলমেলে। মানে শিল্পকে, শিল্পর যে শিল্প সেইটা আমাদের দেশে আমি বলবো যে কোনো সঠিক রাস্তা নেই যে এই রাস্তায় হাঁটলে আপনি উন্নতি করতে পারবেন এবং আপনার শিল্পটাকে আরো মানুষের মধ্যে নিয়ে যেতে পারবেন। আমাদের ইন্ডাস্ট্রি সেটাকে যে সবসময় খুব সাপোর্ট করে তা নয়। বাংলা গানের ইন্ডাস্ট্রির আরোই গোলমেলে অবস্থা। বিশেষ করে আমি যে রবীন্দ্রসঙ্গীতের জগতে আছি সেখানে তো কোনো ইন্ডাস্ট্রি বলে কিছু আছে বলে আমার মনেই হয় না। কারণ এখানে শিল্পী বেশি, শ্রোতা কম, ফলে যথারীতি ইন্ডাস্ট্রির যে মানে আসল ব্যাপারটা ফিনান্স, সেইটার বেশ অভাব। মানে লগ্নি করার ফিনান্সেরও অভাব, আবার ফেরত পাওয়ার ফিনান্সেরও অভাব। হ্যাঁ হ্যাঁ, মানে অবশ্যই যদি আমার ফেরতের সম্ভাবনা কম থাকে তাহলে লগ্নির অভাব। সেটাই সেটাই। ফলে শিল্প এবং শিল্প দুটোই বেশ গোলমেলে অবস্থায় দাঁড়িয়ে আছে। কারণ ইন্ডাস্ট্রি যেহেতু মানে এরকম নড়বড়ে বা নেই বললেই চলে, সেই জন্য যারা শিল্পী তারা আর কি তাদের শিল্পটার জায়গাটায় কম্প্রোমাইজ করতে বাধ্য হন। কারণ একটা ব্যাপার আছে যে দর্শকরা কি শুনবেন, কোনটা হলে কমার্শিয়ালি ভায়াবল হবে, এইটার একটা কি বলবো টাইপ কাস্ট হয়ে গেছে। কিছু গানের মধ্যে ঘোরাফেরা করা, সেইটা একটা শিল্পীদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে এর বাইরে গাইলে বোধহয় শুনবে না, এর বাইরে গাইলে বোধহয় আমার ভিডিওটা দেখবে না। এইটা একটা, সেখানে আর্টের জায়গাটা কম্প্রোমাইজড হয় বলে আমার মনে হয়, কারণ ইন্ডাস্ট্রির জায়গাটা অলরেডি কম্প্রোমাইজড। তুমি যখন কমার্শিয়াল ব্যাপারটা তুললে, সেখানে আমি বলি আজকাল যেমন খুব অন্যরকম একটা মিউজিক অ্যারেঞ্জমেন্টে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হচ্ছে, সে বিষয়ে তোমার কি মত? মানে এটা কি ঠিক বেঠিকের প্রশ্ন আমি তুলবো না, কিন্তু এইভাবে গাওয়ার ফলে কি তোমার মনে হচ্ছে যে নতুন প্রজন্মের কাছে বেশি করে পৌঁছবে? এটা না বলা খুব মুশকিল কোনটা যে মানে নতুন প্রজন্ম বা মানে সাধারণ মানুষের যে কোনটা ভালো লাগে কখন, এটা সত্যি বোঝাটা একটু মুশকিল। নানা রকম মিউজিক অ্যারেঞ্জমেন্টের বিষয়টা আমরাও করেছি এবং সেটা হওয়াটা কোনো আমি আমি বলবো যে খারাপ ব্যাপার নয়, প্রোভাইডেড গানটার যে গানের কথা এবং সুরের যে ভাবটা সেইটা অক্ষুণ্ণ রেখে সেই অ্যারেঞ্জমেন্টটা যদি হয়। মানে একটা প্রবল বিরহ বা দুঃখের গানের সাথে একটা সাংঘাতিক জগঝম্প করে ফেললে সেটা আমার মনে হয় খুব মানে সেটা গানটার স্পিরিটটাকে ব্যাহত করে। তবে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরাই অনেক এক্সপেরিমেন্টেশন করেছি। আমরা একদম কমপ্লিটলি ফিলহারমোনিক অর্কেস্ট্রার সাথে গান রেকর্ড করেছি, রবীন্দ্রনাথের গান।
আমার একটা এটা সিরিজই আমার প্রথম বেরিয়ে গেছে, প্রথম ভিডিওটা টেগোর ইন ট্রান্স বলে। সেটাতে মানে ট্রান্স মিউজিকের যে জনর আছে সেইটার মতো করে কয়েকটি গানকে অ্যারেঞ্জ করা হয়েছে। আমার বন্ধু মিউজিশিয়ান নবারুণ বসু ও এই অ্যারেঞ্জমেন্টটা করেছে। একটি গান অলরেডি ইউটিউবে আছে হিন্দুস্তানের চ্যানেল থেকে, কার মিলন চাও বিরোহী, আর আরেকটি খুব শিগগিরই আসবে, আরো একটি রেকর্ড করা আছে, সেটাও হবে আর কি। তো আমার যেটা মনে হয় যে গানটা যেটা বলছে, যে গানের যে ফিলোসফিটা সেটা একটু বুঝে যদি মিনিংফুলি অ্যারেঞ্জ করা যায় সেটা ভালো, সেটা আর্টের ক্ষেত্রে। এবার সেইটা যে মানে শ্রোতার ভালো লাগবেই এই গ্যারান্টিটা কেউ দিতে পারে না। তো আমার যেটা এখন নিজের মত, আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। কারণ শ্রোতার কি ভালো লাগবে সেটা ভাবতে গেলে ওটা মানে কোনো ওটা এন নাম্বার অফ পসিবিলিটিস, ওটা ভেবে আমি বার করতে পারবো না, প্রেডিক্ট করতে পারবো না। আমার যেটা ভালো লাগবে, আমি মন থেকে যেটা আমার করতে ইচ্ছে করবে, অনেস্টলি যে এফর্টটা দেবো সেটাই আমি দিই। তারপরে শ্রোতা নেবেন কিনা সেটা তো তাদের। তো ওই গান একটু শুনি, যদিও আমরা সেই অ্যারেঞ্জমেন্টটা এখানে পাবো না, একেবারেই গলায় একটু শুনি গানটা। আচ্ছা। কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, আহারে কোথা খুঁজেছ ভব অরণ্যে, কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, আর মিলন চাও বিরোহী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ্ম রাজে হয়, আমি তো জ্যোতি কিবা সুন্দর, আমি তো জ্যোতি কিবা সুন্দর, ওরে মন আর মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। অসাধারণ অসাধারণ। আমরা শুরুতেই রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ এসব কথায় চলে গেলাম। তোমার নিজের কথা বলো, তোমার ছোটবেলা, তোমার পড়াশোনা, তোমার গান শেখা, তোমার গুরু। আমার গান শেখা তো বাড়ি থেকেই, বাড়িতে আমার বাবার কাছ থেকে, শ্রী দেবাশিস রায় চৌধুরী। আমি ছোটবেলা থেকে তার গান শুনতে শুনতে বড় হয়েছি, এবং আমার মাও শ্রীমতী সুস্মিতা রায় চৌধুরী, তিনিও, আমি যখন বড় হচ্ছি তখন আমি মাকে দেখছি, মা তখন দক্ষিণীর কোর্সটা করছেন। তো মা প্রত্যেক সপ্তাহে একদম রিলিজিয়াসলি তবলা নিয়ে বসে প্র্যাকটিস করতেন। তো সেই প্র্যাকটিস শুনতে শুনতে বড় হওয়া, তো যে জন্য আমার যেটা সুবিধা হয়েছিল যে অনেক শক্ত শক্ত গান রবীন্দ্রনাথের আমি অনেক ছোটবেলায় শিখে গেছিলাম। মানে সেটা অনেক পরে বড় বয়সে হয়তো তালটা অফিসিয়ালি শিখেছি বা শক্ত যে সেটা বুঝেছি, কিন্তু ছোটবেলা তো অত বুঝতাম না, তখন শুনতাম, শুনতে শুনতে উঠে গেছে। তো জাগে নাথ জোছনা, রাতে রাতের মতো, ধামার ইত্যাদি আমি দিব্যি তুলে ফেলেছিলাম আর কি। আর গান, আমার ঠাকুমা খুব ভালো গান করতেন, যদিও আমার ছোটবেলায় তখন আর উনি গান গাইতে পারতেন না, গলাটা আর ছিল না, কিন্তু ঠাম্মার সাথে আমার অনেকটা সময় আমি কাটিয়েছি। কারণ যেহেতু আমার মা বাবা দুজনেই চাকরি করতেন, আমি বড় হয়েছি আমার ঠাকুমা দাদুর কাছে।
মানে স্কুল থেকে ফিরে অনেকটা সময় আমার ঠাকুমা দাদুর সাথে আমি থাকতাম। তো সেই সূত্রে আমার ঠাম্মার সঙ্গে সব থেকে আমার খুব আনন্দের হচ্ছে যে আমি অন্তাক্ষরী খেলতাম। তো সেই অন্তাক্ষরী খেলার সময় অনেক গান ঠাম্মা আহ, করতেন, রবীন্দ্রনাথের গান মূলত। ওই এক দু লাইন তখন ওই ঠাম্মার শুনে শুনে আর কি উঠে যেত। তো সেটা। আর ছোটবেলাটা খুব আমার খুব আনন্দে কেটেছে। আমি পাঠভবন স্কুলে পড়েছি, যেখানেও একটা ভীষণভাবে সাংস্কৃতিক একটা আবহাওয়ার মধ্যে বড় হয়েছি। আমাদের স্কুলে ইনফ্যাক্ট গান বাজনা অভিনয় এই জিনিসগুলোর উপরে অনেক বেশি জোর দেওয়া হতো স্ট্রিক্টলি পড়াশোনার কারিকুলামের থেকে। মানে এরকমও হয়েছে যে আমরা ক্লাসের পর ক্লাস বাঙ্ক করছি, অ্যানুয়াল প্রোগ্রামে রিহার্সাল আছে, তো মিসকে এসে বললাম মিস রিহার্সালে যাচ্ছি, তো চলে গেলাম, কারোর কেউ কিছু কোনো বক্তব্য নেই। তো স্কুলে ভীষণভাবে এই আবহাওয়াটার মধ্যে বড় হয়েছে এবং সুস্থ সংস্কৃতির আবহাওয়া। বাঙালিদের যে সংস্কৃতি, যেটা রবীন্দ্রনাথ কেন্দ্রিক, যেটা রায় পরিবার কেন্দ্রিক, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সত্যজিৎ রায়, এইটা ভীষণভাবে পেয়েছি। এবং আরো বাংলা সাহিত্যের যা যা মণিমুক্তা, এগুলো আমাদের স্কুলে কিন্তু ভীষণভাবে আমাদের মধ্যে ঢোকানো হয়েছে। আর তারপরে আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন এবং মাস্টার্স করি, ইতিহাস। তো সেখানে আবার অন্যরকম একটা আবহাওয়া, সেটাও ভীষণ চুটিয়ে আনন্দ করেছি। হ্যাঁ, আমার স্কুলেও খুব মুক্ত আবহাওয়া ছিল। ইনফ্যাক্ট মানে 11-12টা আমরা কলেজই মনে করতাম আর কি, যে জন্য আমি অনেক কলেজে যেতে চাইলাম না, কারণ আমি জানতাম যে সেখানে স্কুলের মতো আবহাওয়া। তো আমার স্কুল থেকে মানে কলেজ থেকে স্কুলে যাওয়ার ইচ্ছে ছিল না। যাদবপুর ইউনিভার্সিটি ভীষণ আমাকে আমার স্যুট করে গেছিল, কারণ আহ, ওই যেটা বললেন যে খুব মুক্ত আবহাওয়া এবং হই হই করে আনন্দ করে 5টা বছর কেটেছে আমার ওখানে। আহ, আর আমার নিজের রবীন্দ্রনাথের গান ছাড়াও খুব প্রিয় হচ্ছে আধুনিক গান এবং হিন্দি গান। এবং ছোটবেলায় আমার ইচ্ছে ছিল বম্বে গিয়ে প্লেব্যাক সিঙ্গিং করার। মানে যবে থেকে গান গাইছি আমার ইচ্ছে ছিল প্লেব্যাক সিঙ্গিং করার। তো আমি 12 এর পরে বলেছিলাম আর পড়াশোনা করব না, আমি চললাম বম্বে। তো তখন আমার ঠাকুমা, তিনি নিজে পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন, মানে গানও যেমন গাইতেন সেরকম ছবি আঁকতেন, সেরকম পড়াশোনায় ভালো ছিলেন, ভীষণ গুণী ছিলেন। আমার ঠাকুমা বললেন যে না, আমার পরিবারে কোনো অশিক্ষিত গায়িকা আমি চাই না। তুমি রায়চৌধুরী বাড়ির মেয়ে, এই বাড়িতে পিএইচডির কমে কেউ কোনোদিন কিছু করেনি, তুমি গ্রাজুয়েশন করবে না, এটা হতে পারে না। তো ঠিক আছে, তখন যাদবপুরে ঢুকে গ্রাজুয়েশন তো হলো। গ্রাজুয়েশনের পরে আমি আবার বিদ্রোহ ঘোষণা করলাম যে আর পড়বো না, এবার বম্বে যাচ্ছি। মাস্টার্স টুকু করবো না, এটা হয় কখনো? তখন বাই দ্য টাইম আমি মাস্টার্সে ঢুকলাম এবং মাস্টার্স করতে শুরু করলাম, তখন আবার আমার নিজেরই বোধহয় কোথাও ওই প্রবল ইচ্ছাটা একটু কমে গেল, কারণ ততদিনে আমি কলকাতায় পারফর্ম করতে শুরু করেছি। আহ, একটা রিয়ালিটি শো থেকে, তারা মিউজিকের একটা রিয়ালিটি শো থেকে আমরা কিছু কয়েকজন স্ট্যান্ড করি এবং সেই থেকে আমাদের রেকর্ডিং শুরু হয়। তো প্রফেশনালি গাইতে শুরু করে দিই। তো তখন আস্তে আস্তে এই জায়গাটার, এখানকার এই আবহাওয়াটার সাথে একটা কি বলবো কমফোর্টেবল হয়ে গেলাম এবং রবীন্দ্রনাথের গান গাইতে শুরু করলাম একেবারে প্রফেশনালি। তারপর আস্তে আস্তে দেখলাম যে ওই বম্বে যাওয়ার ইচ্ছাটা আমার নিজেরই একটু যেন কমে গেল। তো তারপর আর যাওয়া হয়নি যথারীতি। তো এখন মাঝে মাঝে মানে বাড়িতে মা বাবার সঙ্গে কোনো একটা মানে একটু গোলমেলে মুহূর্তে, যখন আমার মাথাটা একটু গরম, মাঝে মাঝে আমি বলে দিই যে তোমাদের জন্য আমার বম্বে যাওয়া হলো না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আই ডোন্ট রিগ্রেট মাচ, আই উড সে। কারণ রবীন্দ্রনাথের গান এমন একটা জিনিস এখন আমার জীবনে, যেটা ছাড়া আবার আমি ভাবতে পারি না। মানে ঠিক আছে, বম্বে গিয়ে হয়তো হিন্দি গান গাইতাম, কিন্তু সব রকম হিন্দি গান হয়তো আমার গাইতে ভালোও লাগতো না। কি ধরনের গান গাইতে তোমার ভালো লাগতো, বা তোমার প্রিয় কোনো হিন্দি গান? আমার, হ্যাঁ, হিন্দি গান তো অজস্র প্রিয়। আমার ভালো লাগে যেগুলো যথারীতি, মানে যেহেতু আমি রবীন্দ্রনাথের গান ছোটবেলা থেকে শিখেছি, আমার লিরিক্স এর ওপর একটা ভীষণ আগ্রহ, ইম্পর্টেন্স। মানে লিরিক্স ভালো না হলে আমি রিলেট করতে পারি না। এবং যথারীতি একটু মেলোডিয়াস গানের দিকেই আমার ঝোঁক। খুব একটা বেশি লারে লাপ্পা গান আমার ভালো লাগে না।
তো আমার প্রিয় গান হিন্দিতে, পুরোনো গান প্রচুর ভালো লাগে। আহ উম, লতাজির একটা গান, लग जा गले के फिर हसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले के फिर हसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले के বাবা, তোমার হিন্দি গানও তো অসাধারণ। যত ভালো রবীন্দ্রসঙ্গীত গাও তুমি তত ভালো। তুমি কিন্তু যেতে পারতে মুম্বাইতে গিয়ে, তুমি চেষ্টা করে এখনো করতে পারো। জানি না, এখন আসলে আসলে এত ছোটরা এসে গেছে আরো, মানে বম্বেতে তো প্রচুর অজস্র শিল্পী ঘুরে বেড়ায় রাস্তায়, যারা চান্সের জন্য ওয়েট করে আছে বছরের পর বছর। তো জানি না। তোমার এই রবীন্দ্রসঙ্গীত তুমি বললে বাড়ি থেকে শিখেছো, মায়ের কাছে, বাবার কাছে, ঠাকুমার কাছে, আর এছাড়াও কোনো হ্যাঁ 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 অবশ্যই। আমি তো একদম ক্লাস 1 থেকে আমি ভর্তি হই দক্ষিণীতেই, দক্ষিণীর যেটা শিশু বিভাগ, সেখানে 3 বছর, তারপরে স্পেশাল ক্লাসও করতে হয়, কারণ বড়দের বিভাগে যাওয়ার জন্য যে বয়সটা হওয়ার দরকার সেটা আমার তখনো হয়নি। তো আমি 3 বছর স্পেশাল করি, তো 6 বছর ছোটদের বিভাগে, তারপরে আরো 4 বছর বড়দের বিভাগে, এবং একটা স্পেশাল ইয়ার শ্রী রণগুহ ঠাকুরতার কাছে। তো সেই দক্ষিণী সূত্রে শ্রী সুদেব গুহ ঠাকুরতা আমার গুরু, এবং রণগুহ ঠাকুরতার কাছেও আমি শিখেছি। আর এছাড়া আমি ক্লাসিক্যালের তালিম নিয়েছি শ্রীমতী সুরঞ্জনা বসুর কাছে। আর খুব জাস্ট সবে মাত্র আমার কীর্তনের গুরু চলে গেলেন, সীমা আচার্য চৌধুরী। আমি শিখতে শুরু করেছিলাম, শোনাবো আমি, আর অল্প করে শোনাবো। শিখতে শুরু করেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার এই শিক্ষাটা অসম্পূর্ণ রয়ে গেল, কারণ উনি চলে গেলেন হঠাৎই। কীর্তনঙ্গের গান বা লোকসঙ্গীতের কিন্তু আবার একটা মানে জনপ্রিয়তা হচ্ছে, মানুষ শুনতে চাইছে কিন্তু, মানে এটা আমার বেশ ভালো লাগছে যে দেখছি যে আজকাল বেশ লোকসঙ্গীত বা কীর্তনঙ্গের গান। তবে সেখানেও আবার সেই কমার্শিয়ালাইজেশনের একটা ব্যাপার আছে, মানে অথেন্টিক কীর্তন বা অথেন্টিক লোকসঙ্গীত কজন গাইছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসে। মানে ওই সেই কয়েকটা গান, ফোক বললেই কয়েকটা গান দেখবেন ঘুরে ফিরে উঠে আসছে, সেই রিদমা ছাড়ে রাখবো, তারপরে কালো জলে কুচলা তলে, এই কয়েকটা গান, এগুলোই শুধু ফোক নয়। হ্যাঁ, বা আরো ভয়ঙ্কর কিছু সিনেমার গানকে আজকাল ফোক বলে চালিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু ওটার অ্যারেঞ্জমেন্টটা ফোক অ্যারেঞ্জমেন্ট, সেটা ভীষণ ভয়ঙ্কর বিষয়। আর খুব অথেন্টিক কীর্তন কিন্তু সবাই গান না। আমি যার কাছে শিখতাম, আমার খুব কম শেখার সৌভাগ্য হলো, তিনি একদম শ্রীমতী ছবি বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ শিষ্যা। খুব বেশি মানুষকে কিন্তু শেখানি না না, তো আমার ওই জন্য এটা খুব বড় সৌভাগ্য যে আমি একটু হলেও তার কাছে শিখতে পারলাম, কিন্তু আবার অনেকটাই শেখা বাকি রয়ে গেল। তুমি এত ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত শিখেছো, তোমার কাছে একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে, ঠিকভাবে রবীন্দ্রসঙ্গীতটা গাওয়ার জন্য রবীন্দ্র সাহিত্য বা যে কোনো সাহিত্য পড়াটা কতটা জরুরি? রবীন্দ্র সাহিত্য জানাটা খুবই জরুরি, কারণ সেটা আমি একটু পরে বড় হয়ে বুঝেছি। কারণ রবীন্দ্রনাথের গানগুলো তো ওনার সামগ্রিক ফিলোসফির একটা ক্যাপসুল। হ্যাঁ, মানে ওনার যাবতীয় যা ওনার ধ্যান ধারণা, সেইগুলো উনি খুব ছোট ছোট করে, খুব সহজ করে গানে এনক্যাপসুলেট করে দিয়েছেন। সেটা কিন্তু সবসময় যে সবাই
গাইলেই বুঝবে এমন নয়। সেই একই ফিলোসফি উনি ওনার বিভিন্ন প্রবন্ধে বলুন, বিভিন্ন গল্পে বলুন, উপন্যাসে বলুন, নাটকে, বিশেষ করে নাটকে, সেই একই ফিলোসফি কিন্তু উনি অনেক বাড়িয়ে, অনেক ইলাবোরেট করে বলেছেন, যেগুলো পড়লে এই গানগুলোর মানে বোঝা যায়। হ্যাঁ, তো ফলে অবশ্যই রবীন্দ্র সাহিত্য জানা দরকার। আমার এটারও খুব আমি সৌভাগ্যবান, দক্ষিণীর সূত্রেই আমি অনেক ছোটবেলা থেকে দক্ষিণীর নাট্য বিভাগে, আমার বাবা যেহেতু দক্ষিণের নাট্য বিভাগটার পরিচালনায় দায়িত্বে ছিলেন, আমি অনেক নাটক দেখে, নাটকের মহড়া দেখে বড় হয়েছি। রাজা, রূপরতন, ফাল্গুনী। তো এই নাটকগুলো দেখে দেখে খানিকটা ওই ফিলোসফিটার মধ্যে আমি কখন যে ঢুকে গেছি আমি নিজেও সেটা বুঝতে পারিনি, মানে হ্যাঁ হ্যাঁ, ন্যাচারালি ওটা আমার মধ্যে এসে গেছে আর কি। এবং সেটার সাথে রিলেট করে যখন গান গাই, তখন গানটার মানেটাই অন্যরকম ভাবে ধরা দেয় আর কি। আর একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে তোমাকে, তোমার উত্তরটা শোনার পর। শব্দ সঠিকভাবে উচ্চারণ করা, রবীন্দ্রনাথের লিখে যাওয়া শব্দ অনেক সময় হয় না, যারা গান করছেন তারা হয়তো করতে পারেন না, এমন কিছু দু একটা উদাহরণ দিতে পারো আমাদের? সব থেকে বড় গোলমাল হয় ফ, ফ, ফুল, ফুল ফুটছে। বাংলায় যে ফ নেই, সবটাই যে পিএইচ, এফ নয়, সেটাই তো আগে শেখাতে হয়। হ্যাঁ, মানে আমি যখন শেখাই কিছু ছাত্রছাত্রীকে, তো তাদের এটা বহুবার আমাকে ঠিক করতে হয় যে ওটা ফ, ফ নয়। আর র, র এর উচ্চারণ, বয় শূন্য র, ডয় শূন্য র, আর ঢয় শূন্য ঢ, আষাঢ়, আষাঢ়, আষাঢ় নয়, আষাঢ়। এই এই এইগুলোর ডিফারেন্সিয়েশন গুলো করাটা তো ভীষণ প্রয়োজন। এগুলো উচ্চারণ অভ্যাস করার কি কোনো প্রক্রিয়া আছে, যে এগুলো আমরা কিভাবে জীবের জড়তা কাটানোর কোনো ব্যাপার? প্রক্রিয়া বলতে সেভাবে কোন রকম ওই রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো আমাদের আনফর্চুনেটলি নিয়ে যাওয়া হয়নি, স্কুলেও হয়নি ফর দ্যাট ম্যাটার। তবে হ্যাঁ, যদি আমরা জোরে পড়ি গানগুলো, যদি মানে ইফ উই রিড ইট অ্যালাউড, তাহলে হয়তো নিজেরাই শুনে বুঝতে পারবো যে আমাদের কোথায় ভুল হচ্ছে। বা নিজে গানটা গেয়ে রেকর্ড করে, আমি যেটা সবসময় বলি আমার ছাত্রছাত্রীদের, যে নিজে গানটা গেয়ে রেকর্ড করে নিজে শুনবে, তাহলে তোমার মানে নিজেই বুঝতে পারবে কোথায় কোথায় সুর কম লাগছে বা তুমি ভুল করছো কোন জায়গাগুলো। তো সেটা মানে সেলফ অ্যাসেসমেন্টটা খুব প্রয়োজন। আর আমি চেষ্টা করি আমার মতো করে যেভাবে মানে উচ্চারণগুলো একটু ঠিক করিয়ে দেবার, মানে কোথায় জিভটা গেলে কোন উচ্চারণটা ঠিক হবে, সেটা চেষ্টা করি করার। এবার অনেকের হয়তো এত বছরের অভ্যেসে সে জিভের জড়তা আর কাটেই না, এটাও হয়, মানে কিছু করার নেই। মানে অনেক বয়স্কা ভদ্রমহিলা আমার কাছে শেখেন, তারা সারা জীবন হয়তো র কে র বা র কে র বলে এসছেন বা ফ বলে এসছেন, তারা যতই আমি ঠিক করি, ঠিক ঘুরে ফিরে একই জায়গায় চলে আসেন। তো এই আর কি, পেছনে লেগে থাকতে হয় একটু। এই গান ছাড়াও তো তোমার আরো অনেক সৃষ্টিশীল কাজ আছে, সেগুলো সম্পর্কে একটু বলো। গান ছাড়া হ্যাঁ, আমার একটা ছোট অনলাইন বুটিক আছে, আভেরি। তো সেইটাতে আমার অ্যাকচুয়ালি এটা শুরু করা একটাই কারণে, ডিজাইনিং করতে আমি ভালোবাসি। তো সেইটার কাজটা, ইনফ্যাক্ট আমি যেটা পরে আছি এখন, সেটা আমার নিজের ডিজাইন করা শাড়ি। তো এরকম আমি, আমার বন্ধু আছে, আমার বিজনেস পার্টনার, আমরা একসঙ্গে করি এই কাজটি। তো সৃষ্টিশীল কাজ বলতে এখানে আমি যেটা এনজয় করি, একটা ব্যবসার তো অনেক দিক থাকে, আমি নিজে যেটা ভালোবাসি করতে এবং পারি বলে আমি মনে করি, সেটা হচ্ছে ডিজাইনিংটা। আমি এই আমরা ব্লকস তৈরি করি বিভিন্ন ডিজাইন দিয়ে, এবং সেই ডিজাইন আমি অনেক জায়গা থেকে কালেক্ট করি। মানে সেটা ইজিপ্টের কোন রকম কোন টেম্পল থেকে, এনশিয়েন্ট ইজিপ্টের কপটিক চার্চ থেকে হতে পারে, হরপ্পা মহেঞ্জোদড়োর কোন সাইট থেকে হতে পারে। মানে যেহেতু আমি ইতিহাসেরও ছাত্রী, আমি এই দুটোকে একটু মেলাবার চেষ্টা করি। হ্যাঁ, মানে আমি যে কোনো জায়গায় কোনো পুরোনো মনুমেন্টে গেলে আমি সেখান থেকে সেখানকার যে কারুকার্য, সেগুলো ছবি তুলে এনে সেগুলো দিয়ে আমরা ব্লকস তৈরি করি।
তো আর যেটা আরেকটা কাজ করছি আমরা, সেটা হচ্ছে আলপনার যে ট্রেডিশনটা বাংলার, সেইটাকে ফেরত আনার চেষ্টা করছি আমাদের কাজের মধ্যে দিয়ে, মানে এমব্রয়ডারি বা প্রিন্ট, এই দুটো নিয়েই আমরা মেইনলি কাজ করি, ব্লক প্রিন্ট আর এমব্রয়ডারি। তো সেই আলপনার মোটিভ গুলো আমরা ইনভলভ করার চেষ্টা করছি। আর আমি এমনি ছবি মানে সেটা আঁকতে পারি, আঁকতে ভালোবাসি, কিন্তু আমি মানুষ আঁকতে পারি না, কারণ আমি ল্যান্ডস্কেপ আঁকতে ভালোবাসি। তো সবকিছু মিলিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বা আগামী এই মুহূর্তে কোনো আছে কোনো? আমি না মানুষটা ভীষণ অপরিকল্পিত একটি মানুষ, আমি খুব একটা পরিকল্পনা করি না, যেটার জন্য খুব বকুনিও খাই মা বাবার কাছে। খুব একটা প্ল্যান্ড ওয়েতে এগোই না। তবে হ্যাঁ, আমার আপাতত আমরা একটা আমাদের একটা একাডেমি আমরা শুরু করেছি, জাস্ট এই 24-এই আমরা লঞ্চ করেছি, মুকুল, আমার ঠাকুমার নামে মুকুল একাডেমি অফ মিউজিক অ্যান্ড পারফর্মিং আর্টস। তো সেইটা নিয়ে এগিয়ে যাওয়ার একটা পরিকল্পনা তো আছে, সেইটার কার্যক্রম, সেটার ছাত্রছাত্রীদের নিয়ে যা যা করা, মানে এটা শুধু গান শেখার ইয়ে নয়, আমরা যা শিখছো সেটা পারফর্ম করবে কিভাবে সেইটারও একটা আমরা ট্রেনিং দিই। এবং তার জন্য আমরা একদম হাতে কলমে রেকর্ডিং করাই স্টুডিওয়ে নিয়ে গিয়ে, বা আমরা যেটা চেষ্টা করি যে পারফরমেন্স কিভাবে পারফর্ম করতে হয় অন স্টেজ বা অন ক্যামেরা, সেইগুলো ট্রেনিং দেবার চেষ্টা করি। এবং সেই জন্য অনেকগুলো অনুষ্ঠান আমরা চেষ্টা করছি করাবার ওদের দিয়ে, আমাদের ছাত্রছাত্রীদের দিয়ে। এবং একটা পারফরমেন্স, মানে একটা স্টেজে উঠে অডিয়েন্স ফেস করতে হলে বা ক্যামেরা ফেস করতে হলে তোমার নিজের চেহারার যে গ্রুমিংটা দরকার, যে মেকআপটা দরকার, যেভাবে তুমি বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে তুমি নিজেকে প্রেজেন্ট করবে, সেইগুলো নিয়ে আমরা চেষ্টা করি ওদের একটু শেখাবার। তো জাস্ট শুরু করেছি আমরা, আমি এবং আমার বাবা, দেখি সেটা কতদূর নিয়ে যেতে পারি। এবং শুধু গান না, আমরা অন্যরকম অনেক পারফর্মিং আর্টস, সেখানে অভিনয় শেখাবার চেষ্টা করছি, আবৃত্তি শেখাবার চেষ্টা করছি, আবৃত্তি এবং পাঠ। এবং সেটার ইয়েতেই, যেটা আগে যে প্রশ্নটা করেছিলে সেই কনটেক্সটে, যে উচ্চারণ ঠিক করা, পাঠ বা আবৃত্তির দিকটা যদি একটু দেখা যায় তাহলে উচ্চারণটা রেকটিফাই করা যায়। এবং এরপরে হয়তো নাচ বা অন্যান্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এসবও আসবে আর কি। আমরা শেখাবো না অবভিয়াসলি, আমাদের অন্য ফ্যাকাল্টিতে অন্য লোকজন যারা এগুলোর স্পেশালিস্ট, তাদের নেবার ইচ্ছে আছে। তোমার উচ্চারণ প্রসঙ্গে তুমি যে কথাটা বললে না, যে জোরে জোরে পড়া, আমার মনে হয় যারা গান করেন, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত যারা করেন, শুধু রবীন্দ্রসঙ্গীতই বা বলবো কেন, যে কোনো গানই তো কোনো কবি লেখেন, তো তিনি তো যে শব্দগুলো লিখেছেন তার একটা মূল্য আছে, তো সেই উচ্চারণটা সঠিকভাবে করা দরকার। আমার মনে হয় এটা যারা গান গাইছেন, নতুন যারা গান গাইছেন বা যারা অনেকদিন আগে থেকেই গান গাইছেন, সুরে গাইলে তালে গাইলে শুধু হবে না, উচ্চারণটাও সঠিকভাবে করতে অবশ্যই, শব্দের আবেগটাকে বুঝতে হবে, রচনার আবেগটাকে বুঝতে হবে। তার জন্য আমার মনে হয় রোহিণী যেটা বললো, যে জোরে জোরে পড়া, নিজের কানে শোনা, এটা খুব জরুরি। রোহিণীর কাছ থেকে আমরা তার মনের কথা শুনলাম, সামান্য সময় বেশি মনের কথা তো শোনা যায় না, যেটুকু শুনলাম আরো বাকি রয়ে গেল অনেকখানি। এখানে আমরা শেষ করব, কিন্তু শেষ করার আগে রোহিণীর একটা গান নিয়ে শেষ করবো, নয়তো মধুরেন্দ্র সমাপয়েত হবে না। আর একটা জিনিস যেটা আমি বলতে চাইছি, যে আমি শুরুতে বলেছিলাম যে প্রবাদ প্রতিম শিল্পীরা অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন, তাহলে আমাদের রবীন্দ্রসঙ্গীত, আমাদের রবীন্দ্রনাথ নতুন প্রজন্মের হাতে কতখানি সুরক্ষিত থাকবেন। রোহিণীর গান শুনে কিন্তু আমরা অনেকটা আশা পাচ্ছি, অনেক ভরসা পাচ্ছি, যে না, কিছু কিছু মানুষ আছে আমাদের নতুন প্রজন্মে যারা রবীন্দ্রসঙ্গীতকে অনেক বড় উচ্চতায় নিয়ে যেতে পারবে এবং তার যে গরিমা সেটাকে বজায় রাখতে পারবে। রোহিণী, তোমাকে আরো একবার ধন্যবাদ। আমরা শেষ করব রোহিণীর গান দিয়ে। অনেক ধন্যবাদ, আমার খুব ভালো লাগলো এই আড্ডাটা মেরে, আড্ডাই হলো। কি দিয়ে শেষ করি? কীর্তন শুনতে চাইলেন, কীর্তন ওভাবে, আচ্ছা ছোট্ট করে একটু কীর্তন দিয়ে শেষ করি। একবারে সতী ভাই গৌরনিতাই, দ্বিজমণি দ্বিজরাজ হে, একবারে সতী ভাই গৌরনিতাই।
বিজমনি বিজরাজ হে, আমি রাঙা কমল পূজা করিব, আমি রাঙা চরণ পূজা করিব। ভবের বাসনা পুরা, ভবের বাসনা পুরা, রসনা জোড়া হে বাসনা পুরা। চরণ পুজিব বলে সাধ করেছি বাসনা পুরা, পুজিব বলে সাধ করেছি বাসনা পুরা। এসো হে গৌর হে নিতাই হে দয়াময়, এসো হে গৌর হে নিতাই হে দয়াময়। একবার এসো এসো হে, এসো এসো হে, এসো এসো হে, এসো এসো হে সংকীর্তনের শিরোমণি। এসো এসো, এসে তোমার কীর্তন তুমি করো। এসো এসো, এসে তোমার যজ্ঞ তুমি করো। এসো 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 হে গৌর হে নিতাই হে দয়াময়, এসো হে গৌর হে নিতাই হে দয়াময়। রোহিণী, সবুজের অঙ্গীকার। পরিবেশের অবস্থা তো খুব খারাপ, আমরা সবাই জানি যে সবুজ ছড়িয়ে দিতে হবে, মানুষের মনও সবুজ হোক আর আমাদের পরিবেশ আরো বেশি সবুজ হয়ে উঠুক। আমার খুব প্রিয় গাছ। থ্যাংক ইউ। শেষ করার আগে বলি, আমাদের এই অনুষ্ঠান যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো করুন আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ। আর আপনাদের মূল্যবান মতামত পরামর্শ কমেন্ট সেকশনে জানান, আমরা সেই মতো আপনাদের ফিডব্যাক মতো আমাদের অনুষ্ঠানের মান আরো ভালো করার চেষ্টা করব। নমস্কার।